সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 21 আগস্ট হামলা মামলায় মুক্ত তারেক রহমান সহ সবাই, অভিযোগপত্র অবৈধ ঘোষণা। হাসিনা ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে বিপুল অবৈধ সম্পদের তথ্য প্রকাশ, আবাসন খাতে বিনিয়োগ। জমকালো আয়োজনে বিপিএল এর মাস্কট ডানা 36 উন্মোচন, ছাত্র আন্দোলনের প্রতীক। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এই মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করেছে আদালত। রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলার চার্জশিটে গ্রেনেড সরবরাহকারীর নাম উল্লেখ নেই। এছাড়া ঘটনাস্থলে কারা গ্রেনেড নিক্ষেপ করে তাও সাক্ষীদের বক্তব্যে উঠে আসেনি। আদালত জানায়, মামলার চার্জশিট বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে গ্রহণ করানো হয়নি। এটি আইনের লঙ্ঘন। এর আগে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এছাড়া তারেক রহমান সহ 19 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ওই ঘটনা ঘটে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে, যথার্থ বিচার। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী সহ রাজনীতিক ও ব্যবসায়ীদের অর্থ পাচারের তথ্য এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কেবল যুক্তরাজ্যের আবাসন খাতেই তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ড বা 6,000 কোটি টাকারও বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অভিযানে অনুসন্ধানে এইসব তথ্য উঠে আসে। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এই অনুসন্ধান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাদের নামে প্রায় 350টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যও রয়েছেন। পদোন্নতি ও বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের 4 ডিসেম্বরের মহাসমাবেশ প্রত্যাহার করা হয়েছে। সকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের সঙ্গে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। জনপ্রশাসন সচিব বলেন, সচিবালয়ে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারী আছেন 2000-এর ওপরে। দীর্ঘদিন তারা বেতন এবং পদোন্নতি বঞ্চিত। তাদের দাবিগুলো কোনোটাই অযৌক্তিক নয়। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে দীর্ঘমেয়াদী। এজন্য কিছুটা সময় প্রয়োজন বলে উল্লেখ করেন জনপ্রশাসন সচিব। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, ইমিডিয়েট। তা এর আলোকে যেমন তাদের একটা বড় দাবি ছিল পে স্কেল, এটা দীর্ঘমেয়াদী, এটা সকলেরই দাবি, এটা সরকার বিবেচনা করবে। স্বল্প মেয়াদের মধ্যে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে তাদের প্রতিনিধি হিসেবে তারা এখানে এসেছিলেন, তারা দাবিগুলো বলেছেন, লিখিত দিয়েছেন। আমরা খুব প্যাশন হিয়ারিং দিয়েছি। ওরা কোনো না, ওরা এগুলো মেনে নিয়ে ওরা বলছে, স্যার আমরা টাইম টু টাইমে আসবো, আমাদের প্রতিনিধিত্ব ঠিক করব, আমরা বলবো, আমরা এখান থেকে ফল পাবো। বাগেরহাটে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে সদর উপজেলার বারাকপুর চুনা খোলা সড়কের পাশে একজন পথচারী নবজাতকের কান্না শুনতে পান। এ সময় অন্য লোকজন এগিয়ে এসে বাজারের থলের ভেতর থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেন। পরে শিশুটিকে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জানান, নবজাতকের ওজন প্রায় 2.5 কেজি। প্রাথমিকভাবে শিশুটি সুস্থ হলেও অভিভাবক না পাওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে।
সারা দেশে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও কমে যাচ্ছে রাতের তাপমাত্রা। পঞ্চগড়ে গত 4 দিন তাপমাত্রার পারদ 10 থেকে 11 ডিগ্রির মধ্যে রয়েছে। এতে ভোগান্তিতে রয়েছেন ছিন্নমূল মানুষেরা। জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। প্রায় একই চিত্র উত্তরের অন্যান্য জেলাগুলোয়। সন্ধ্যা নামলেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক। দিনাজপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় চলতি শীত মৌসুমে তাপমাত্রা 12 থেকে 17 ডিগ্রির মধ্যে রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় প্রাণ হারান 40 জন। স্থানীয় সময় শনিবার চালানো হামলায় আহত হন আরও অনেকে। এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত 12 ফিলিস্তিনি নিহত হন। এছাড়াও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের 4 কর্মী নিহত হন। গাজায় টানা 1 বছরের ইসরায়েলি হামলায় 44,800 মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের আগ্রাসনে লেবানন যেন চলে গেছে কয়েক দশক পেছনে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পড়ে গেছে নেতৃত্ব, অর্থ, সমরাস্ত্র ও সেনা সংকটে। বিশ্বব্যাংক বলছে লেবানন পুনর্গঠনে প্রয়োজন অন্তত $850 কোটি। বিপরীতে এখনও গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। তাই মধ্যপ্রাচ্যের স্বস্তি ফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বাস্তুচ্যুত লোকজন ফিরছেন নিজের বাড়িতে, তবে সে ফেরাটা যতটা না স্বস্তির তার চেয়ে বেশি শঙ্কার। ইসরায়েলি সামরিক অভিযানে লেবাননে 10 লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। কয়েক হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তবে লেবানন থেকে তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। যদিও 60 দিনের মধ্যেই তাদের অবশ্যই সেখান থেকে প্রত্যাহার করে নিতে হবে এমন শর্ত রয়েছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজা ও লেবাননের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিয়েছেন তারা। তাই এই যুদ্ধবিরতিকে জয় হিসেবে দেখছে ইসরায়েল। তবে ইহুদিদের টেলিভিশন চ্যানেল 12 নিউজ এক জরিপ পরিচালনা করেছে যুদ্ধবিরতি নিয়ে, যেখানে অর্ধেক অংশগ্রহণকারী বিশ্বাস করেন হিজবুল্লাহ এখনও পরাজিত হয়নি। 30% বলছে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়বে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এক বিশ্লেষণে জানায়, গাজা যুদ্ধ ইসরায়েলের জন্য তার সীমান্ত নিরাপদ করা ও জঙ্গিদের মুক্ত করার চেয়ে আরও বেশি কিছু। ইসরায়েলের কাছে গাজা প্রতিশোধ নেওয়ারও স্থান। এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ও তার সরকারের ফিলিস্তিনিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার বিষয়। এছাড়া লেবাননের সাথে যুদ্ধবিরতিকেও এক ধরনের ভঙ্গুর চুক্তি বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। তাই সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্যে কবে স্বস্তি ফিরবে তা নিয়ে শঙ্কা রয়েই যায়। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। জমকালো আয়োজনে উন্মোচিত হলো আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর লোগো ম্যাসকট। এবারের ম্যাসকটের নাম ডানা 36। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএল এর আসন্ন আসর নিয়ে বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় তারুণ্যের উৎসব 2025 শীর্ষক এক অনুষ্ঠান। সেখানেই বিপিএল এর নতুন ম্যাসকট এবং থিম সং প্রকাশ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সাফল্যের দিন 5 আগস্টকে অনেকেই বলেন 36 জুলাই। সে থিমকে ধরেই এবারের ম্যাসকটের নাম ডানা 36। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক 2 অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম, নারী ক্রিকেট দলের সদস্য, ফুটবল এবং অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা ও খেলোয়াড়রা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 21 আগস্ট হামলা মামলায় মুক্ত তারেক রহমান সহ সবাই, অভিযোগপত্র অবৈধ ঘোষণা। হাসিনা ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে বিপুল অবৈধ সম্পদের তথ্য প্রকাশ, আবাসন খাতে বিনিয়োগ। জমকালো আয়োজনে বিপিএল এর ম্যাসকট ডানা 36 উন্মোচন, ছাত্র আন্দোলনের প্রতীক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরছি বিকাল 4টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।